হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। দেখো, আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর অর্থাৎ ক্লাস 8-এর বাংলা বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া হয়েছে, যেটি কম্পাইলেশন টাস্ক এবং এটি পার্ট 8। এর আগে পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 পর্যন্ত ছিল। তো এই পার্ট 8-এর বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের সমাধান আমি তোমাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও। বিদ্যালয় যখন খুলবে অবশ্যই জমা দিয়ে দেবে। এবং এর আগের ভিডিও আমি ইতিহাস এবং ভূগোলের আগেই তোমাদের করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে আছে 1.1 ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। কয় আছে যুদ্ধ বিগ্রহ, ক্ষয়ে দয়া প্রদর্শন, গ বৈর সাধন এবং ঘ আতিথেয়তা। তো তোমরা পড়ে থাকবে অদ্ভুত আতিথেয়তা সেখান থেকে। তো এখানে আতিথেয়তা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। 1.2 আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। বক্তা হলেন ক সেলুকাস, খ সেকেন্দার, গ পুরু এবং ঘ চন্দ্রগুপ্ত। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান খ সেকেন্দার। এরপরে আছে দেখো 1.3 পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে কথা বলেছে ক হাবুল সেন, খ ক্যাবলা, গ পেলা, ঘ ভন্টা। তাহলে তোমরা জানো কে বলেছিল কথাটি? অপশান খ ক্যাবলা। এবার দেখো 1.4 আছে মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বসাককে চিঠি লিখেছিলেন সেটির নাম। কয় আছে দেখো ভার্সাই, খ সিলন, গ মল্টা এবং ঘ টাইটানিক। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান খ সিলন। এরপরে আছে দেখো 1.5 কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ এভাবে কাঁদে না। খ সূর্যাস্তে নির্মিত গৃহ, গ জলপাই কাঠের এসরাজ এবং ঘ ঝিকিমিকি ঝিরিঝিরি। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হয়ে যাবে? অপশান গ জলপাই কাঠের এসরাজ। এবার দেখো 2-এ কী বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে আছে 2.1 মানধাতার আমল থেকে চলে আসছে এমনি রকম। কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন? তো চলো প্রশ্নের উত্তরটি আমরা দেখে নিই। দেখো উত্তরটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। এই উদ্ধৃতির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর কোনো মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না। আবার সকলে সব কিছু পায়ও না, কেউ বেশি পায় আবার কেউ কম পায়। কেউ প্রতারণার শিকার হচ্ছে বা সে কাউকে প্রতারিত করছে, তাই কবি একথা বলেছেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো 2.2 আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই। বক্তার একথা বলার কারণ কি? তো উত্তরটি দেখো উদ্ধৃতাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা থেকে গৃহীত। গতরাতে দুই সেনাপতি যখন পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করছিল, তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয় প্রার্থী মুর সেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করেছিল। ফলে তার প্রতিশোধ গ্রহণের ইচ্ছা জাগল, কিন্তু আশ্রয় প্রার্থীকে আক্রমণ করা যাবে না, তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের ব্যবস্থা করে দিয়ে একথা বলেছিলেন। ঠিক আছে। এবার 2.3 আছে দেখো অ্যান্টিগোনস তোমার এই ঔদ্ধত্যের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগোনস কোন উদ্ধত্ত করেছিল? তো দেখো উত্তরটি উদ্ধৃতাংশটি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকের থেকে সংগৃহীত। অ্যান্টিগোনস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে, তখন জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধ কৌশল শিখিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগোনাসের মধ্যে বিবাদ শুরু হয়, এমনকি অ্যান্টিগোনাস সেলুকাসের উপর তরবারিও নিক্ষেপ করেছিল। এই ঘটনা সেকেন্দারের সামনেই ঘটেছিল এবং এই কার্যকলাপকেই ঔদ্ধত্য বলা হয়েছে। ঠিক আছে, কোন কার্যকলাপকে ঔদ্ধত্য বলা হয়েছে নিশ্চয়ই বুঝে নিয়েছ। এরপরে আছে 2.4 তোমার মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। কোন প্রসঙ্গের টেনিদা এমন মন্তব্য করেছিল? তো চলো উত্তরটি দেখে নিই। দেখো উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার থেকে নেওয়া হয়েছে। পিকনিকের প্রধান দায়িত্বে ছিলেন টেনিদা। মেনু তৈরি করতে গিয়ে বেশ আলোচনা হচ্ছিল। ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা ইত্যাদি সুস্বাদু খাবার, কিন্তু হঠাৎ করেই এই চমৎকার মেনুর সঙ্গে আলু ভাজা, বাটি চচ্চড়ি জুড়ে দিয়েছিল। ক্যাবলা বলেছিল কুদ্রুর তরকারি দিয়ে ঢেকুয়া। এই কথা শুনে টেনিদার মাথা গরম হয়ে যায় এবং তিনি উপরোক্ত মন্তব্য করেন।
এবার 2.5 আছে দেখো, কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহল কেন? তো দেখো উত্তরটি, চড়ুই পাখির চোখে কৌতূহল থাকার অন্যতম কারণ হলো কবির বাড়ির নির্জনতা। সাধারণত প্রত্যেক বাড়িতে একাধিক মানুষ থাকে, একজন বাইরে গেলে অপরজন দেখাশোনা করে, কিন্তু যেহেতু কবির বাড়িতে কেউ নেই, তাই পাখিটি ভাবে কবি বাইরে গেলে বাড়ির জানলা, টেবিল, ফুলদানি সব তার হয়ে যাবে। ঠিক আছে। এবার 2.6 আছে দেখো, ছেলের কথা শুনেই বুকুর মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? তো দেখো, আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পটিতে 6 বছরের ছেলে বুকু অতিথিদের সামনে নানা কথা ফাঁস করে দিয়ে তার মা বাবাকে অপদস্থ করেছিল। তার মা বাবার মনে হয়েছে যে ছেলে বাইরে লোকের সামনে মা বাবার সম্মান নষ্ট করে তাকে মেরে তক্তা করাই উচিত। মার খেতে খেতে শেষ পর্যন্ত বুকু তার আচরণের কথা জানিয়েছে। ঠিক আছে, তো তোমরা এই পর্যন্তই লিখবে। এখান থেকে এই পর্যন্ত যখন দেখো তখন বোঝা গেল যে সে মায়ের উপদেশই মান্য করেছিল, কিন্তু দরকার নেই, এত দূর পর্যন্ত লেখার দরকার নেই। তোমরা 2 নম্বরের যেহেতু, তোমরা এখান থেকে এই পর্যন্তই লিখে দেবে। ঠিক আছে, কারণ দেখো এখানে বুকুর মা কখন অস্বস্তিতে পড়েছিল? যখন বুকু তার অতিথিদের সামনে বলে দিয়েছিল যে তার মায়ের যে কার্যকলাপ সে অতিথিদের সামনে ভালো ভাব দেখায় কিন্তু পেছনে তাদের নিন্দাবন্ধ করে, সেই কথাটাই এখানে লিখে দেওয়া আছে। এবার 2.7 আছে দেখো, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? তো উত্তরটি দেখে নাও। উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ রচনা থেকে সংগৃহীত। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর অপরাহ্ন বেলায় রমেশ যখন জমিদারি হিসাবপত্র দেখছিল, চণ্ডী মণ্ডপে গোপাল সরকারের কাছে বসে 20 জন কৃষক এসে কেঁদে পড়েছিল। তখন রমেশ উদ্ধৃতিটি করেছিলেন। তার উত্তরে চাষিরা বলেছিল 100 বিঘা জমি জলে ডুবে গেছে, জল বের না করলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এবং গায়ে কেউ খেতে পাবে না। ঠিক আছে, এরপরে আছে দেখো 2.8, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি? তো উত্তরটি দেখে নাও। উদ্ধৃতাংশটি জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা রচনা থেকে সংগৃহীত। লেখক উক্ত মন্তব্যটি করেছেন কারণ গাছেদের মধ্যে মানুষের যে সকল সদ্গুণ আছে সেগুলি দেখা যায়। যেমন এরা মানুষের মতোই অপরকে সাহায্য করে, বন্ধুত্ব করে। মানুষের সবচেয়ে বড় গুণ সে স্বার্থত্যাগ, প্রয়োজনে তাও তাদের মধ্যে দেখা যায়। এমনকি মানুষের মতোই মাতৃস্নেহের দ্বারা মাতা সন্তানকে সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করে। সুতরাং গাছের জীবন আসলে মানুষের জীবনেরই প্রতিচ্ছায়া। ঠিক আছে, এবার 2.9 আছে দেখো, তবু নেই, সে তো নেই, নেই রে, কি কথা, কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মরিত হয়েছে। উত্তরটি দেখে নাও। উদ্ধৃতাংশটি কবি বুদ্ধদেব বসু রচিত হাওয়ার গান কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বলেছেন, হাওয়াদের কোনো বাড়ি নেই, তারা আশ্রয়ের খোঁজে সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। পৃথিবীর সব জল ও তীর ছুঁয়ে, পাহাড়, বন্দর, নগর, অরণ্য, প্রান্তর ছুঁয়ে, পার্কের ওপর দিয়ে, সমুদ্রের মাথায়, জাহাজের ডেকের ওপর দিয়ে হাওয়া অবিরাম ঘুরে বেড়ায়। হাওয়াদের কোনো স্থায়ী ঠিকানা না থাকার যন্ত্রণায় পংক্তিটিতে মর্মরিত হয়েছে। ঠিক আছে, এবার 2.10 আছে দেখো, ছন্দহীন বুনো চালতার। বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তরটি দেখে নাও। উদ্ধৃতাংশটি জীবনানন্দ দাশের পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতা থেকে সংগৃহীত। কবিতার পাড়াগার দ্বিপ্রাহরিক প্রকৃতির এক চিত্র অঙ্কন করেছেন আলোচ্য কবিতায়। জলসিঁড়ি নদীর পাশে বহুদিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালতা গাছটি। অপরিকল্পিতভাবে সেটি অবস্থান করছে। কেউ তাকে যত্ন নেয়নি বা কখনো নেয় না। অবহেলা সয়েই সে বিস্তার করেছে তার শাখা প্রশাখা। তেমনি চালতার অবস্থানও এলোমেলো, এই জন্যই কবি ছন্দহীন বলেছেন। ঠিক আছে, তো তোমাদের যে 2 নম্বরে 10টি প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান আমি করে দিলাম, নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো। যদিও একটু প্রশ্নের উত্তরগুলো একটু বড়, কারণ যেহেতু আমাদের সম্পূর্ণ উত্তরটি লেখা দরকার, নইলে আমাদের ফুল মার্কস ক্যারি করা সম্ভব নয়। সেই জন্যই আমি প্রশ্নগুলোর উত্তরটা এইভাবে তৈরি করেছি, তোমরা এইভাবে লিখে নেবে। এরপরে আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5 গুণ 2, দুটো প্রশ্ন আছে 5 করে। প্রথমে আছে 3.1 বা পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। তো চলো উত্তরটি আমরা দেখে নিই। উত্তরটি দেখে নাও। কবি বিষ্ণুদে পরবাসী কবিতায় বন জঙ্গল প্রাকৃতিক পরিবেশের যেমন বর্ণনা করেছেন, ঠিক তেমনি শেষের পংক্তির 4টি লাইনে তিনি নিজ মন থেকে একাধিক প্রশ্ন রেখেছেন।
তিনি গর্জে উঠেছেন, সারা দেশ জুড়ে, বিশ্বজুড়ে এত গাছপালা, সবুজ বনাঞ্চল, জঙ্গল ধ্বংস করে ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে না কেন? তাদের এই মৌনতার কারণ কি? প্রকৃতিকে কি কেউ সম্মান করে না? গাছপালা, সবুজ বনাঞ্চলের কি কোনো মূল্য নেই? তাদের কেনই বা এত গৌণ মনে করা হয়? মানুষ বসবাসের জন্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, বনানী ধ্বংস করে যাযাবরের মতো, কিন্তু নিজের বাসভূমি গড়তে পারছে না। ঠিক আছে, তো এই লাস্টে যে 4টি লাইন ছিল, সেই 4 লাইনে এই পংক্তিটির মধ্য দিয়ে বা সেই পংক্তিটি যেটি ছিল সেখানে এই প্রশ্নগুলো করা হয়েছিল। ঠিক আছে, তো 5 নম্বরের জন্য যথেষ্ট, তোমরা এটি লিখে নেবে। এবার দেখো 3.2 আছে, আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃত করো। তো উত্তরটি দেখে নাও। অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটোরের কথা গল্পটি অবলম্বনে বলা যায়, যে গল্পটি উল্লেখ এখানে করা হয়েছে সেটি হলো ইংরেজদের দ্বারা অধিকৃত ভারত তথা বাংলার স্বদেশী আন্দোলনের পটভূমিকায় কিভাবে নাটোরে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলন আন্দোলনের দ্বারা বাংলা ভাষা প্রচলিত হলো সেই বিষয়। নাটোরের মহারাজ ছিলেন এই সম্মেলনের রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, ডাব্লিউ.সি. ব্যানার্জি, জানকীনাথ ঘোষাল এবং আরও বেশ কয়েকজন প্রথিতযশা লোক নাটোরে অনুষ্ঠিত এই সম্মেলনে আমন্ত্রিত হয়ে যাত্রার প্রস্তুতি নিলেন। তারা সকলে নাটোরে পৌঁছে দেখেন সে এক বিরাট কাণ্ড। নাটোরের রাজবাড়ি ও তার সাজসজ্জা সকলের দৃষ্টি আকর্ষণ করল। লেখকের ভাষায় যেন ইন্দ্রপুরী। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল এলাহি। অতিথিদের খাওয়া দাওয়ার সময় দরজার কাছে বসে হালুইকর টাটকা সন্দেশ তৈরি করে দিল। এরপর গোল টেবিলে প্রাদেশিক সম্মেলন শুরু হয়। রবীন্দ্রনাথের সোনার বাংলা গান দিয়ে সম্মেলনটি শুরু হয়। সমগ্র সম্মেলনটি বাংলায় অনুষ্ঠিত হলো সুন্দরভাবে। এইভাবেই সর্বপ্রথম পাবলিকলি অর্থাৎ জনসমক্ষে বাংলা ভাষার অগ্রগতির সূচনা হলো। তো যে গল্পটি ছিল, যেহেতু প্রশ্নের উত্তরটি একটু বড়ই হয়েছে, যেহেতু গল্পটি ছিল আমাদের গল্পটি পুরো বর্ণনা করতে বলা হয়েছে, সেই জন্য একটু বড় করেই লিখতে হয়েছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়েও নিয়ে নিতে পারো বা ভিডিওটি পজ করে করেও লিখে নিতে পারো। তো দেখে নাও। এবার 4 আছে, দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। 4.1 আছে দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। এখানে দেখো আছে স্টেশন, বাগুইয়াটি, দর্শন মাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুত রকম। তো চলো এগুলোর উত্তর আমরা খাতায় দেখে নিই। দেখো প্রথম ছিল স্টেশন, তাহলে হচ্ছে স্টেশন, এখানে 3টি দল, তাহলে কি হচ্ছে, এটি হচ্ছে রুদ্ধ দল। দেখো এখানে আছে প্রথমটি হলো হলো মুক্ত দল, দ্বিতীয়টি হলো রুদ্ধ দল। প্রথমটি হচ্ছে রুদ্ধ দল, টি মুক্ত দল এবং শান রুদ্ধ দল। ঠিক আছে, তাহলে এই যে রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল। এরপরে আছে বাগুই আটি, দেখো বা গুই আটি, 4টি মুক্ত দল। বা গুই আটি মানে এটিও মুক্ত দল, এটিও মুক্ত দল, এটি এবং এটিও মুক্ত দল। এরপরে আছে দেখো দর্শন মাত্র, কি হচ্ছে দর্শন মাত্র, তাহলে দর হচ্ছে রুদ্ধ দল, শন হচ্ছে রুদ্ধ দল, মাত হচ্ছে রুদ্ধ দল এবং র হচ্ছে মুক্ত দল। ঠিক আছে, এরপরে আছে দেখো ক্ষিপ্রহস্ত, কি হচ্ছে ক্ষিপ্রহস্ত, এটি হচ্ছে রুদ্ধ দল, র মুক্ত দল, হস রুদ্ধ দল, ত মুক্ত দল। এরপরে আছে অদ্ভুত রকম, অদ্ভুত রকম, তাহলে অদ রুদ্ধ দল, ভূত রুদ্ধ দল, র মুক্ত দল এবং কম হলো রুদ্ধ দল। ঠিক আছে, তাহলে আমাদের যে দলটি বিশ্লেষণ করতে বলা হয়েছিল, তো আমরা এইভাবে দলটি বিশ্লেষণ করে লিখে নেব। এরপরে আছে দেখো উদাহরণ দাও। মধ্য স্বরাগম, স্বরভক্তি, অন্তস্তয় শ্রুতি, অন্তঃস্বরলোপ, অনন্য স্বরসঙ্গতি। তো চলো এর প্রশ্নের উত্তরটিও আমরা খাতায় দেখে নিই। প্রথমে ছিল দেখো মধ্য স্বরাগম, তাহলে কর্ম থেকে হয়েছে করম, আরেকটি আছে নির্মল থেকে হয়েছে নির্মল, তাহলে কর্ম থেকে করম, এটি আমাদের একটি মধ্য স্বরাগম। দেখো কর্মের মধ্যে র এসছে, এখানে আছে নির্মল, এখানে হচ্ছে নির্মল। ঠিক আছে, তারপরে হচ্ছে স্বরভক্তি, এখানে আছে উনান, হয়েছে কি উনুন, এখানে হচ্ছে দুয়ার, এখানে হচ্ছে দুয়োর, দুটো করে উদাহরণ দিয়েছি। এবার হচ্ছে অন্তস্তয় শ্রুতি, 2-1, দেখো এখানে 2-এর মাথায় অ্যাপোস্ট্রফি ছিল, কিন্তু এখানে হচ্ছে 2-1। গোয়ালা হয়েছে কি গোয়ালা, এখানে আছে গো আলা, তার থেকে পরিবর্তিত হয়েছে কি গোয়ালা। এবার আছে দেখো অন্ত স্বরলোপ, এখানে আছে দেখো রাতি, রাতি থেকে হয়েছে রাত, ক্ষয়াকার দন্ত নয়রসি, খানি থেকে হয়েছে খান। অনন্য স্বরসঙ্গতি, দেখো রামু থেকে হয়েছে রেমো, মধু থেকে হয়েছে মেধো। ক্লিয়ার?
এবার দেখো 5-এ আছে বন্যার প্রকোপে গ্রামে বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এ বিষয়ে সংবাদপত্রের সংপাদকের কাছে একটি চিঠি লেখো। তো চলো চিঠিটি কিভাবে লিখতে হবে আমরা দেখে নিই। দেখো চিঠি লেখার সময় লিখবে মাননীয় সম্পাদক সমীপেশু, উপরে লিখেছি এই সময় সংবাদপত্রের নাম সুরেন্দ্রনাথ কলোনি, বারাসাত, কলকাতা 7,01,26। ঠিক আছে, তো তোমরা একটি ডেট দিয়ে দেবে, আমি দিয়েছি 2/10/2020, তোমরা যে কোনো একটি ডেট দিয়ে দিতে পারো। ঠিক আছে, এবার দেখো অবশ্যই চিঠি লিখতে গেলে একটি বিষয় লিখতে হয়, তো বিষয় লিখবে বন্যার প্রকোপে কৃষিজমি হারিয়ে যাওয়া জনিত সমস্যা। তাহলে এইবার আমরা চিঠিটি শুরু করব, বা চিঠির মূল বিষয়বস্তু কী আছে সেটি আমরা দেখে নিই। সবিনয় নিবেদন, প্রতি বছরই বর্ষাকালে পার্শ্ববর্তী নদী অর্থাৎ ময়ূরাক্ষী নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর দুই পার কাঁচামাটির নির্মিত হওয়ার কারণে প্রবল জলোচ্ছ্বাসে নদীর জল এবং পলি কাদা দুপাশের প্রায় সমস্ত কৃষিজমিকে বিনষ্ট করে। আমরা কৃষিজমির উপর নির্ভর করে নিজেদের জীবিকা নির্বাহ করি, কিন্তু প্লাবনের কারণে প্রতি বছরই জমিতে ফসল ফলানো সম্ভব হচ্ছে না। সেই কারণে আপনার সুনামধন্য পত্রিকার মাধ্যমে মাননীয় সেচমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, নদীর পাড় যদি কংক্রিটের বা পাকা করার ব্যবস্থা করা হয় তাহলে আমরা খুব উপকৃত হই। আশা করি আমার এই পত্রটি প্রকাশে সাহায্য করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমাকে বাধিত করবেন। তারপরে এখানে লিখবে নমস্কারান্তে যে চিঠি লিখেছো তোমার নামটি লিখবে, এবং যেখানে চিঠিটি প্রেরিত হচ্ছে এসপি মোড়, সিউড়ি, বীরভূম 7311001। ঠিক আছে, তো তোমরা এইভাবে পত্রটি রচনা করে নেবে, বা পত্র রচনা করবে, তোমরা এখানে দেখে নিতে পারো। তো মূল বিষয়বস্তু কী লেখা হয়েছে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল কম্পাইলেশন, যে 50 মার্কস বা 50 নম্বরের যে প্রশ্ন তার সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা বুঝে নিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।